আমরা মেট্রিক সিস্টেম বলতে কোন সিস্টেমকে বুঝি? এমকেএস, তাই না? ওটাকেই তো বলি মেট্রিক সিস্টেম। আচ্ছা এমকেএস কি আছে বলতো? এমকেএস কি আছে আমার এমকেএস এ? কি কি আছে? মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড। মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড, অ্যাবসলিউটলি। আচ্ছা ধর মিটার, ওকে, মিটার, মিটারের নিচে কি হয়? মিটারের নিচে কি হয়? সেন্টিমিটার না, মিটারের নিচে হয় ডেসিমিটার, ঠিক আছে, ডেসিমিটার। আচ্ছা ডেসিমিটার আর মিটারের মধ্যে রিলেশন কি? কি রিলেশন? তার মানে এটাকে 10 ডেসিমিটার বলতে পারি তো? 1 মিটারকে 10 ডেসিমিটার বলতে পারি তো? আচ্ছা বলতো ডেসিমিটারের নিচে কে আছে? সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার, তাই না? আচ্ছা সেন্টিমিটার আর ডেসিমিটারের মধ্যে রিলেশন কি? সেন্টিমিটার আর ডেসিমিটার। 10 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার। হ্যাঁ, তাহলে 1 ডেসিমিটার ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, উল্টো বলেছিস। আচ্ছা সেন্টিমিটার তলায় কি আছে? মিলিমিটার। আচ্ছা বলতো মিলিমিটার আর সেন্টিমিটারের কি সম্পর্ক? 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার, তাই না? তাহলে এদের মধ্যে ইন্টারভ্যাল কত করে? মাল্টিপলস অফ 10 না? তাহলে এটার মধ্যে 10 টু দি পাওয়ার 1, এটার মধ্যে 10 টু দি পাওয়ার 1। কেউ যদি বললে যে হ্যাঁ মিলিমিটার আর মিটারের মধ্যে ইন্টারভ্যাল কি? 10 টু দি পাওয়ার 3। কার পাওয়ারে? 10 এর পাওয়ারে। চলে আসে সিজিএস সিস্টেমে। সিজিএস এটা কি? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার নিচে কি থাকে? মিলিমিটার। কি রিলেশন? কি রিলেশন? 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার। অ্যাবসলিউটলি। তার মানে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10 মিলিমিটার, তাই না? কতর মাল্টিপল? 10 এর মাল্টিপল। এই সিস্টেমগুলোই সব 10 এর মাল্টিপলে আমরা পেতে পারি। আচ্ছা ফুট আর ইঞ্চি, এফপিএস, এটা কি? ফুট। ফুট, ফুট আর ইঞ্চির মধ্যে রিলেশন কি? 10 এর মাল্টিপল। 12 ইঞ্চিতে 1 ফুট। Yes. 12 ইঞ্চিতে 1 ফুট। Yes, so 1 feet equals to 12 inch. কতর মাল্টিপল? 12। সবসময় যে 12 হবে এরকম না, একটা ইনডিফাইন্ড ইউনিটও হতে পারে, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি কি বুঝলাম, যেটা আমাদের বলার ইন্টারেস্ট সেটা হচ্ছে সিজিএস আর এমকেএস এই দুটোর মধ্যে যে সাব ইউনিটগুলো আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ইউনিটের মধ্যে ডিফারেন্স কত করে হয়? 10 এর মাল্টিপলে, তাই না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট কি ডাউট আছে? 26 এর অ্যাম্পিয়ারের ডেফিনিশন। এটা আমরা করব ক্লাস 12 এ ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টে। এটা আমরা করব ক্লাস 12 এ ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টে। বোঝা গেল? তোমাদেরকে দেখাচ্ছি ক্লাস 12 এর ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টে কি আছে। দেখো এখানে একটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে। μ0/4 পাই, কোথায় গেল? μ0/4 পাই 2I1 I2/R। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এখানে একটা ফর্মুলা আছে, ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এইখানে একটা ফর্মুলা আছে। কি লেখা আছে? μ0/4 পাই 2I1 I2/R, তাই লেখা আছে তো? μ0 একই হলো, μ0/2 পাই I1 I2/R। এই ফর্মুলাটা যেটা তোমরা ক্লাস 12 এ গিয়ে করবে, F equals to μ0/2 পাই ইন্টু I1 I2/R। এই F মানে ফোর্স না, এটা হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা কি কি আছে এটার মানে কি বলতো? এইখান থেকে একটা তার আছে, এইখান থেকে একটা তার আছে, there are two wires, okay? Current I1 is passing through the first wire, current I2 is passing through the second wire. Due to this current a magnetic field will be here B1. বোঝা গেল? ডিউ টু দিস কারেন্ট আ ম্যাগনেটিক ফিল্ড উইল বি হিয়ার B2। আমরা পড়েছি তো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, পড়েছি না ক্লাস 10 এ? করেছি না? বাদ ছিল, পড়িসনি? এ বাবা, ঠিক আছে। আমরা এমনি সোলেনয়েড তো করেছি, ইলেকট্রোম্যাগনেটিজম করেছি, সোলেনয়েড করেছি, এগুলো তো আমরা করেছি। ইলেকট্রোম্যাগনেটিজম, সোলেনয়েড আমাদের তো মনে আছে এগুলো।
যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিজম আর সোলেনয়েড করে থাকি তাহলে উই ক্যান সে দ্যাট একটা কারেন্ট যদি কোনো জায়গা দিয়ে পাস হয়, ডিউ টু দ্যাট আমরা কি পাবো? ডিউ টু দ্যাট আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো না? আচ্ছা, এবার যখন এইরকম একটা সিস্টেম হয়, এদের মধ্যে একটা ফোর্স কাজ করে। কি কাজ করে? ফোর্স কাজ করে। এফ ইকুয়ালস টু BIL, এইরকম রিলেশনে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ তাকে আমি তো এইরকম দিয়ে বোঝাতে পারছি। যদি I1 যদি 1 হয়, I2 যদি 1 হয়, R যদি 1 হয়, ভালো করে বুঝবি, তাহলে এলও যদি 1 হয়, তাহলে এই যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা দিয়ে তো আমি কারেন্টকে ডিফাইন করতে পারি। ধর এখান থেকে যদি কারেন্টকে ডিফাইন করতে চাস, কারেন্টকে, তাহলে I স্কোয়ার হতে পারে যদি দুটো সেম কারেন্ট ফ্লো করে। তাহলে I স্কোয়ার মানে কি লিখতে পারি? দেখ, F/L ইন্টু 2π/μ0 টাইমস R লিখতে পারি না? μ0 হচ্ছে পারমিটিভিটি অফ আ মিডিয়াম, পারমিটিভিটি, ঠিক আছে? এই পারমিয়েবিলিটি, সরি, μ0 হচ্ছে পারমিয়েবিলিটি। দেখ তোর এখানে ডেফিনেশন কি বলছে, ভালো করে শোন। 1 ampere is defined as the current which when maintained in two parallel straight conductors of infinite length, কত লেন্থ বলেছে? ইনফাইনাইট লেন্থ। তাহলে এটা যদি একটা ইনফাইনাইট লেন্থের কন্ডাক্টর হয়, ফোর্স পার ইউনিট লেন্থের হিসেব কিন্তু, মানে এই লেন্থটা L ধরা মানে ইনফাইনাইট লেন্থের একটা টুকরো এলকে নিয়ে ভাবছি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, ভালো করে শুনবি। one ampere is defined as the current which when maintained in two parallel straight conductors, দুটো স্ট্রেট কন্ডাক্টর প্যারালাল টু ইচ আদার আছে তো? প্যারালাল টু ইচ আদার আছে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে তো? যাচ্ছে, ঠিক আছে। এবার কি বলছে? of infinite length and negligible cross section placed in vacuum at a distance of 1 meter apart। কোথায় দেখেছি এটাকে? ভ্যাকিউমে। ভ্যাকিউম বলে এটাকে μ0 বলতে পারছি। ইজ দ্যাট ক্লিয়ার? যদি অন্য কোনো মিডিয়াম হতো তাহলে মিউ বলতাম। বোঝা গেল? এবার কি বলছে? would produce a force of 2 × 10⁻⁻7 নিউটন পার মিটার লেন্থ বিটুইন দ্য কন্ডাক্টরস। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সের ভ্যালু যদি 2 × 10⁻⁻7 হয়, কি বলেছে? নিউটন বলেছে না, কি বলেছে? নিউটন পার মিটার। ভালো করে দেখ, ওখানটায় পরিষ্কার করে বলেছে 2 × 10⁻⁻7 নিউটন পার মিটার। তার মানে এইটা যদি 1 হয়, এইটা যদি 1 হয়, এটাকে যদি আমি 1 মিটার দূরত্বে রাখি, তাহলে যদি এই ফোর্স পার ইউনিট লেন্থের ভ্যালু হয় 2 × 10⁻⁻7 নিউটন পার মিটার, তাহলে যে কারেন্টটা হবে সেটা 1 অ্যাম্পিয়ার। এটা 1 হলে তবেই এটা হওয়া পসিবল। ইজ দ্যাট ক্লিয়ার? μ0 এর ভ্যালু হচ্ছে 4π × 10⁻⁻7। কত ভ্যালু? 4π × 10⁻⁻7। তাহলে F/L আমি বার করতে চাইছি, তাই না? ফোর্স পার ইউনিট লেন্থ, এর পার ইউনিট লেন্থে কতটা করে ফোর্স কাজ করছে। ইনফাইনাইট লেন্থ তো, টোটাল ফোর্স তো বার করতে পারবো না, সেটা তো সম্ভব না, সেই রেল তো অনেক বড় হয়ে যাবে। ইনফিনিটি তো, তাহলে ফোর্সও তো ইনফিনিটি হয়ে যাবে, ওভাবে তো হিসেব করতে পারি না। কীভাবে হিসেব করতে পারি? যে ফোর্স পার ইউনিট লেন্থ কী হবে সেইভাবে হিসেব করতে পারি। যে আমি যদি এখান থেকে একটা লেন্থ নিই, তার জন্য যদি এতটা ফোর্স কাজ করে, তাহলে ফোর্স পার ইউনিট লেন্থের ভ্যালুটা আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ওইভাবে যদি ভাবি, তাহলে μ0 যদি হয় 4π × 10⁻⁻7, আমার ফর্মুলা কী আছে? দেখ, F/L ইকুয়ালস টু μ0/2π × I1 I2/R, তাই না? μ0 এর ভ্যালুটা বসা, তাহলে 4π × 10⁻⁻7, 2π এর জায়গায় 2π বসা ইন্টু I1 I2/R, তাই হচ্ছে না? আচ্ছা, পাই কেটে গেল, 4 আর 2 কেটে 2 থাকলো, তাই না? তাহলে এখানে কি পাচ্ছি? 2 × 10⁻⁻7। F/L এর ভ্যালু কখন এটার সমান হবে? যখন এই বাকি পার্টটা 1 হবে, তখন না? এছাড়া কি হবে? সেম। তাহলে বাকি পার্ট 1 হতে গেলে বলেই দিয়েছি যে দুটো প্যারালাল কন্ডাক্টরকে আমরা এই গ্যাপে রেখেছি। এইটা বলেই দিয়েছি যে দুটো প্যারালাল কন্ডাক্টরকে আমরা এই গ্যাপটাতে রেখেছি। এই গ্যাপটা হচ্ছে 1 মিটার, এটা বলেই দিয়েছি। তাহলে আর তো বলেই দিয়েছি 1 মিটার। তাহলে I1 I2 কত হতে হবে? 1 হতে হবে, তাই না? কিন্তু দুটো যদি সেম কারেন্ট ধরি, তাহলে I² = 1 হতে হবে। তাহলে I = কি হতে হবে?
1। এটা হচ্ছে ডেফিনিশন অফ কারেন্ট, কিছুই না, এরকম ঘুরিয়ে বলা আর কি। মানে এটা হচ্ছে অলমোস্ট পারফেক্টলি বলা যায়, এটা একটা সুবিধা আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এটুকু পরিষ্কার হয়েছে? ওকে, যারা অনলাইনে আছিস তারা বল, তোদের কাছে কি এটুকু পরিষ্কার হয়েছে? যারা অনলাইনে আছিস? ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা করব হচ্ছে ফ্রম মেজারমেন্ট অফ লেন্থ। জমজম লিখে নাও। ট্রিপল পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার 0 ডিগ্রির খুব কাছাকাছি, যেইখানটাতে ওয়াটার তার 3টে স্টেটেই থাকতে পারে। হ্যাঁ, 3টে স্টেটেই থাকতে পারে। কোথায়, পেজ নাম্বার? পেজ নাম্বার 26। Mole is defined as the amount of substance or system which contains as many elementary entities as the atom. Elementary entity মানে কি? মোলের ডেফিনিশন সবাই জানিস তো, কেমিস্ট্রিতে করেছিস তো। 1 mole means how many number of molecules, বলতো। 1 gram mole, যদি বলি 1 gram mole, how many number of molecules? হ্যাঁ, 1 gram moles equals how many number of molecules, বলতো। 6.025 into 10 to the power 6.023 into 10 to the power 23 in গ্রাম। তাহলে কেজিতে গেলে কতগুলো বাড়বে? into 1000 মাইনাস তো হবেই না, মাইনাস তো হবেই না। into 1000 দেখ, আগে একটুখানি আইডিয়াটাকে নি। এই তো আমাদের সিলেবাসের নয়, যাই হোক, সব কেমিস্ট্রি টিচারকে জিজ্ঞেস করলে ভালোই। দেখ, মনে কর আমার কাছে হাইড্রোজেন আছে। কি আছে? আমার কাছে হাইড্রোজেন আছে। ক্লিয়ার? হাইড্রোজেনের মাস নাম্বার কত? 1। তাহলে হাইড্রোজেনের মাস নাম্বার হচ্ছে 1। ইজ দ্যাট ক্লিয়ার? আমার কাছে সোডিয়াম আছে। কি আছে? সোডিয়াম আছে। সোডিয়ামের মাস নাম্বার কত? সোডিয়ামের মাস নাম্বার হচ্ছে 11, তাই না? তার মানে সোডিয়ামের মাস অ্যাপ্রক্সিমেটলি 11 গ্রামের কাছে হতে পারে 1 গ্রাম মোলের জন্য, এর মাস অ্যাপ্রক্সিমেটলি 1 গ্রামের কাছে হতে পারে। এবার এটাকে একটু সহজভাবে বুঝি। সহজভাবে, তোর কাছে একটা মার্বেল আছে। মার্বেল মানে গুলি। কি আছে তোর কাছে? মার্বেল আছে। ওকে, এবার কি করেছিস? এই একটা মার্বেলের মাস হচ্ছে 2 গ্রাম করে। কত করে? 2 গ্রাম। আমি কি করলাম? 100টা মার্বেল নিলাম। কত মাস হবে? 200 গ্রাম, তাই না? 200 পরিষ্কার? আচ্ছা, 200টা মার্বেল হবে, 200 গ্রাম হবে 100টা মার্বেলের জন্য। ক্লিয়ার? আমি যদি এখানে আমার একটা ব্লক নিই যার মাস হচ্ছে 10 গ্রাম করে, যদি 100টা মার্বেল রাখি, কতগুলো হবে? 1000 গ্রাম। একটা জিনিস কি হিসেব করতে পারছিস যে যতগুলো নাম্বার বাড়ছে তার কারেসপন্ডিং মাসটাও বাড়ছে। এবার উল্টোভাবে ভাব, যে আমি যদি একটা ডেফিনিট নাম্বার ভাবি, কি ভাবি? একটা ডেফিনিট নাম্বার ভাবি এবং তার কারেসপন্ডিং মাসটা জানি, একটা ডেফিনিট নাম্বার ভাবি এবং তার কারেসপন্ডিং মাসটা জানি, তাহলে বলতে পারবো যে যাকে মাল্টিপ্লাই করে পাচ্ছি তার মাস কত। ফর এক্সাম্পল, ধর আমি ডেফিনিট নাম্বার 100 জানি। কত জানি ডেফিনিট নাম্বার? 100। আমি এখানে জানি হচ্ছে 1500 গ্রাম। বলতে পারবি যাকে দিয়ে মাল্টিপ্লাই করেছি তার মাস কত? 15 গ্রাম। তাহলে একটা মাস কত হবে? 15 গ্রাম। এবার এইভাবে ভাব, যে যদি এই নাম্বারটা হয় 6.023 ইন্টু 10 to the power 23, এটা কি নাম্বার? 100 কি? এটা তো নাম্বার। এটা কি নাম্বার? তাহলে 6.023 ইন্টু 10 to the power 23 কি? নাম্বার। এতগুলো নাম্বার অফ যদি হাইড্রোজেন থাকে তার মাস হবে 1 গ্রাম, ওই অ্যাটমিক মাসের কাছাকাছি। অ্যাকচুয়ালি হাইড্রোজেন দিয়ে বলা হয় না, কারণ হাইড্রোজেন স্টেবল নয়, কার্বন স্টেবল বলে কার্বন দিয়ে বলা হয়। বলতো, যদি এইভাবে বলি যে তাহলে এতগুলো নাম্বার, এই নাম্বারটা একটা শর্ট ফর্মে লেখে এনে দিয়ে। কি দিয়ে লেখে? এনে দিয়ে। এই নাম্বারটাকে বলে অ্যাভোগাড্রো নাম্বার। কি বলবো? অ্যাভোগাড্রো নাম্বার। AVO
GADRO, অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, কনস্ট্যান্টই তো, এটা তো জীবনে পাল্টাবে না। কেন, দেখ এই যতগুলো নাম্বার আছে, এই নাম্বার অফ হাইড্রোজেনের মাস হয় 1 গ্রাম। আচ্ছা যদি বলি এই নাম্বার অফ হিলিয়ামের মাস কত হবে বলতো? 4 গ্রামস। কার্বনের কত? 12। তার মানে এই নাম্বার অফ কার্বন যদি থাকে তাহলে কত হবে? 12 গ্রামস। কার্বন এটা হচ্ছে এন এ ক্যাপিটালে লিখতে হবে, হ্যাঁ, নাহলে সোডিয়াম হয়ে যাবে। হ্যাঁ, সোডিয়ামটা 23 হবে। একদম ঠিক আছে, বোঝা গেল কথাটা? আইডিয়া ক্লিয়ার হচ্ছে? আমি অ্যাটমিক নাম্বার ভেবেছি। আইডিয়া ক্লিয়ার হচ্ছে? একদম মাস নাম্বারের সাথে হয়। এটুকু কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? দেখ, যে যদি 12 গ্রাম কার্বনের কথা ভাবি, তাহলে ভালো করে দেখবে এই জিনিসটা। তাহলে 12 গ্রাম কার্বনে কতগুলো না, ওর বইটা বন্ধ কর, ওর কোনো কাজে লাগবে না, বইগুলোর কোনো কাজে দরকার নেই, বন্ধ কর, ডাউটের সময় জিজ্ঞেস করবি, ঠিক আছে, এখানে ফোকাস কর। 12 গ্রাম কার্বনে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল আছে। তার মানে 12 গ্রাম কার্বনে 6.023 ইন্টু 10⁻23 কানা কার্বন আছে, এই মলিকিউল আছে। তার মানে আমি ঠিক এইভাবে বলতে পারি যে 6.023 ইন্টু 10⁻23টা মলিকিউল আছে 12 গ্রামে অফ কার্বনে, বলা যায় না? আচ্ছা আমাকে একটা কথা বল, এতগুলো মলিকিউল মানে কি? না, এতগুলো মলিকিউল মানে কি? এতগুলো কার্বন না? এতগুলো মলিকিউল মানে কি? এতগুলো কার্বন। যদি বলতাম এতগুলো মলিকিউল অফ অক্সিজেন, তাহলে এতগুলো অক্সিজেন ও হতো। তাহলে যতগুলো মলিকিউল ততগুলো কি ওর সব থেকে এলিমেন্টারি এন্টিটি, বোঝা গেল? আমি যদি মানে 1 মোল ওয়াটার বলতাম, ওয়াটার কি কি দিয়ে তৈরি? H2O তো, তার মানে হাইড্রোজেনের 2 × 1 প্লাস অক্সিজেনের কত? 16। তাহলে কত গ্রাম হতো সেটা? আইডিয়া বোঝা গেল? এবার যদি ওয়াটারকে ভাবি তাহলে বলতে পারি যে এতগুলো মলিকিউলস অফ ওয়াটার, সেটা ইকুয়ালস টু 18 গ্রাম অফ ওয়াটার, বলতে পারি না? তাহলে এর এলিমেন্টারি কে? ওয়াটার মলিকিউল। বোঝা গেল? এলিমেন্টারি কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? তোর তো এটাই কোশ্চেন ছিল, ক্লিয়ার হয়েছে? এলিমেন্টারি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখানে থেমে থাকবো না, আমরা আরেকটু করব। ভিডিওতে আছে, স্ক্রিনশট মেরে নিবি। দেখো, ভালো করে দেখো কি বলছি। তাহলে এতগুলো মলিকিউল হচ্ছে 12 গ্রাম, তাহলে এতগুলো মলিকিউল অফ কার্বন হচ্ছে 12 গ্রাম অফ কার্বন, 12 গ্রাম লিখছি। তাহলে একটা মলিকিউল নিশ্চয়ই 12/6.023 ইন্টু 10⁻23। একটা মলিকিউল মানে কি? একটা কার্বন। একটা মলিকিউল মানে কি? একটা কার্বন। তাহলে এখান থেকে বলতে পারি যে 1 কার্বন মাস, এরকম ডাইরেক্ট লেখা যায় না, তবু ভাবতে পারো যে এটা নিশ্চয়ই 12 গ্রাম বাই 6.023 ইন্টু 10⁻23। আমি কি করলাম, একটা কার্বনে নিউট্রন আর প্রোটন মিলিয়ে কতগুলো থাকে নিউট্রন আর প্রোটন মিলিয়ে? না, 6টা প্রোটন 6টা নিউট্রন, তাই তো? 6টা ইলেকট্রনও থাকে, কিন্তু ইলেকট্রনের মাস এত অল্প আমরা ভাববো না, প্রায় 186 প্লাস, ঠিক আছে, 1860 প্লাস আর কি, তার মাস এতটা কম হয়, মানে 1/1860 টাইমস মাস অফ প্রোটন বা মাস অফ নিউট্রন অ্যাপ্রক্সিমেটলি, সেটা হচ্ছে একটা ইলেকট্রনের মাস। এত অল্প আমরা ওটাকে নিয়ে ভাববো না, হতে পারে, দেখে নিবি, ভ্যালু দিয়ে আমার কাজ নেই, ঠিক আছে? কিন্তু এটা অনেকটাই বেশি, মানে আমার বক্তব্য হচ্ছে অনেকটা বেশি, 1/18 সামথিং মানেই অনেকটা বেশি। বোঝা গেল কথাটা? আমরা ওটাকে ইগনোর করতে পারি, মানে একটা মাসের থেকে প্রায় 2000 গুণ কম।
না আমার মাস যদি হয় 1 কেজি 2 কেজি, তাহলে 2 কেজির কাছে 2000 গুণ কম মানে কি 2 গ্রাম। যখন চাল কিনতে যাস, একটা চাল পড়লো না থাকলো, তুই যায় আসে না, ঠিক ওরকমই 2 কেজি চাল কিনলে একটা চালে তো যায় আসে না। তাহলে 12খানা বলতে পারি সাব অ্যাটমিক পার্টিকেল যার মাস আছে, যেমন ধর মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন বলতে পারি, সেটা সমান সমান এইটা না, 12 গ্রাম বাই 6.023 ইন্টু 10⁻23, তাই না? তাহলে একটা সাব অ্যাটমিক পার্টিকেল, কার কথা বলছি, আইদার প্রোটন বা নিউট্রন, তাহলে একটা সাব অ্যাটমিক পার্টিকেল আইদার প্রোটন বা নিউট্রন, তার মাস কত হবে, নিশ্চয়ই 1/12 ইন্টু 12 গ্রাম বাই অ্যাভোগাড্রো নাম্বার। আমি এখানে যদি 12 কেটে দিই, তাহলে কি হচ্ছে যে একটা সাব অ্যাটমিক পার্টিকেলের মাস সমান সমান দেখ 1/6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম, তাই না? এই যে মাসটা, যেটা একটা সাব অ্যাটমিক পার্টিকেলের মাসের কাছাকাছি, পারফেক্টলি তো বলতে পারবো না যে এটা প্রোটনের, কি করছিস এদিকে ফোকাস কর, লিখিস না, তাহলে আমি তো পারফেক্টলি বলতে পারবো না যে এটা একটা প্রোটনের মাস না একটা নিউট্রনের মাস। কিন্তু এটা কি, এটা হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট, বোঝা গেল? সেটা ইকুয়ালস টু এটার যা ভ্যালু হবে। ক্যালকুলেট করতে পারবি এর ভ্যালু? ক্যালকুলেটার আছে না? 10⁻23 আছে তো, অনেকটা ইয়ে হবে। কাছের কাগজে আছে ক্যালকুলেটার? আচ্ছা, ধরো এখানে একটা অবজেক্টকে আমি রেখেছি, আমি যদি লেন্থ মেজার করতে চাই, যার ডাইমেনশন এইটুকুই, কি করে মেজার করব? খুব সহজ, একটা স্কেল বসাবো এখানটাতে, স্কেল বসিয়ে একবারে যা লেন্থ হয় সেটা মেজার করে নেবো, তাই না? ডাইরেক্ট মেথড, কোনো ঝামেলা নেই। কিন্তু এছাড়া ধরো আমি এখানটায় দাঁড়িয়ে আছি, আমি লেন্থ মেজার করতে চাইছি এখান থেকে ওই পাহাড় অবধি কতটা ডিস্টেন্স আছে, আমার কাছে তো স্কেল নেই অত বড়, আছে নেই, তাহলে কি করে মেজার করবো লেন্থ? সরাসরি মেজার করতে পারবো না, তাহলে কি করে মেজার করব? হাউ উইল উই মেজার দ্যাট? সরাসরি কি মেজার করতে পারবো না, দেন হাউ উইল উই মেজার দ্যাট? তো অনেকগুলো মেথড আছে, একটা একটা করে আমরা একটু জানবো। ইনডাইরেক্ট লিখতে থাকো সবাই, ইনডাইরেক্ট মেজারমেন্ট অফ লেন্থ, ইনডাইরেক্ট মেজারমেন্ট অফ লেন্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই মেথডটা তোমরা সবাই জানো, দ্য মেথড অফ ইকো। ইকোর কি মেথড আমরা সবাই পড়েছি, সাউন্ড চ্যাপ্টার নাম্বার 7, তাই না? ক্লাস 10 কি ছিল ইকোতে? মানে আমাদের যেটা হিয়ারিং সেন্সিবিলিটি, তাই না? তার মানে হ্যাঁ, তার মানে আমি কি করব, যে আমি এইখানে একটা অবস্ট্যাকেল আছে, যে অবস্ট্যাকেলটাকে আমি মেজার করতে চাইবো, তাই এখানে আমার একটা সোর্স থাকবে, সেই সোর্স থেকে আমি একটা সাউন্ডকে বের করবো। ইকোতে আমরা কি বের করি? সাউন্ড ওয়েভ বের করি। সাউন্ডের স্পিড কত হয় এয়ারে? 330, ওই 330 to 340, তাহলে আমি 330 মিটার পার সেকেন্ড লিখছি। তাহলে এই স্পিড নিয়ে ও যাবে এইদিকে, ও কি করবে, এখানে গিয়ে একটা ধাক্কা খাবে না? ধাক্কা খেয়ে কি হবে, ও আবার এই জায়গায় ফিরে আসবে। তোর যেতে একটা টাইম লাগবে, টি টাইম। আচ্ছা, একই যদি ডিস্টেন্স হয়, স্পিড যদি সেম থাকে, ফিরতে কত টাইম লাগবে? সেম টাইম। তাহলে কি হলো, ও এতটা গেল, ও এতটা ফিরলো। আচ্ছা, এখান থেকে এইটুকু লেন্থ যদি ডি হয়, তাহলে ও ডি গেল, ডি ফিরলো, 2D হবে। 10 মিটার গেল, 10 মিটার ফিরলো, 1000 মিটার গেল, 1000 মিটার ফিরলো, তাই না? 2D হবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 2D। এই যে স্পিড, এটাকে যদি ভি দিয়ে লিখি, আমরা কি জানি যে ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাই জানি না? ডি এর জায়গায় কত বসাবো? 2D বসাবো। টাইমের জায়গায় কত বসাবো? এইটুকু টাইম লেগেছে যেতে, এইটুকু টাইম লেগেছে আসতে। কিন্তু সমস্যা কি, আমরা তো ওইভাবে যেতে কতটা লাগলো, আসতে কতটা লাগলো মাপতে পারি না। আমি এখান থেকে 10টা 5-এ শুরু করলাম টাইমারটা,
10টা 5 বেজে 2 সেকেন্ড, সাউন্ডটা গেল, ধাক্কা খেয়ে এলো 10টা 5 বেজে 4 সেকেন্ড, কত সময় লাগলো? 2 সেকেন্ড। তাহলে আমি যেতে কতটা আসতে কতটা লাগলো সেটা মাপতে পারি না, কত সময় ফিরে এলো সেটা মাপতে পারি। যেখান থেকে 10টা 5-এ শুরু করলো 10টা 7-এ এলো, আমি এইটাই হিসেব করতে পারবো। কিন্তু যেতে লাগলো 1 সেকেন্ড, এখানে গিয়ে কে মাপবে? কেউ নেই তো আমার। তাহলে আমি কি করতে পারি, এই যে টাইমটা 2t ইকুয়ালস টু t, এই টিটাকে আমি মেজার করতে পারি। আমি কি 2t কে মেজার করতে পারি? হ্যাঁ। t কে মেজার করতে পারি না, t কে ক্যালকুলেট করতে পারি, t কে মেজার করতে পারি না। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি হবে? 2d বাই ক্যাপিটাল T, তাই না? এটা আমরা পড়েছি। আচ্ছা, মিনিমাম হতে গেলে কত লাগে? ওই 0.1 ধরে 17 মিটার, মনে আছে আমাদের? অ্যাপ্রক্সিমেটলি 17 মিটারের কাছে লাগে, তবেই আমরা ইকো শুনতে পাই। কর না, ক্যালকুলেশনে পড়ছিস কেন? চিল, কনসেপ্ট, আমরা ফিজিক্সে কনসেপ্টে আসবো, ঠিক আছে? কনসেপ্টটা কি বোঝা গেল? এই তো সিম্পল জিনিস। আচ্ছা, ইকোতে আমরা কি ওয়েভ ইউজ করলাম? সাউন্ড ওয়েভ। আলট্রাসনিক করতে পারি, মানে আলট্রাসনিক ওয়েভও তো যে কোনো একটা সাউন্ড ওয়েভ, তাই না? আলটিমেটলি সাউন্ড ওয়েভ ইউজ করলাম। আলট্রাসনিক হোক ইনফ্রাসনিক হোক, তার স্পিড এটাই থাকবে, তাই না? আচ্ছা, ইকো থেকে চলে আসবো এর পরের লেভেলগুলোতে। আচ্ছা, ইকো আর সোনার দুটো কি সেম? ইকো আর সোনার এই দুটো কি সেম? সোনারের ফুল ফর্ম কি বলতো? সাউন্ড নেভিগেশন। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। প্রথমেই রয়েছে সাউন্ড, তাই না? এ স্ট্যান্ডস ফর সাউন্ড। তখন এখানেও সাউন্ড ইউজ করব। কোথায় ইউজ করা হয়? হতে পারে এটা হচ্ছে আমার ওয়াটার সারফেস, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, তাই না? কি করবে? জাহাজটা যখন এখান থেকে যাবে, এইখান থেকে একটা সাউন্ডকে ছাড়বে, তাই না? যতক্ষণে ও সাউন্ড তো অত তাড়াতাড়ি যায় না। এটা ধর মোটামুটি 10 কিলোমিটার ডেপথে আছে, এটা ধর 10 কিলোমিটার ডেপথ আছে, তো সাউন্ডকে তো 10 কিলোমিটার যেতে টাইম লাগবে। যতক্ষণে 10 কিলোমিটার যাবে, ও উঠবেও তো আবার প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি, তাই না? যতক্ষণে উঠবে, এই যে রিসিভারটা এখানে আছে, এইটা তো ইটসেলফ নিজে এদিকে এগিয়ে গেছে, কারণ ও তো একটা ভেলোসিটি দিয়ে সামনের দিকে মুভ করছে না, তাই না? তার মানে যদি অবস্ট্যাকেলটা খুব দূরে না হয়, তাহলে একই লজিক, এইখান থেকে গিয়ে এখান থেকে ফিরতে টাইম লেগেছে t। যদি এর ডিস্টেন্সটা হয় এই অবধি d, তাহলে d গেছে d ফিরেছে, তাহলে আমরা কত ধরবো? 2d গেছে টোটাল। সাউন্ডের ভেলোসিটি জলে যত হবে, ঠিক আছে, মোটামুটি 1500-এর কাছাকাছি হয়। তার মানে কি হবে? ভেলোসিটি অফ সাউন্ড ইন ওয়াটার vw যদি হয়, তাহলে কি হবে? vw ইকুয়ালস টু 2d বাই যে ফিরতে টাইম লেগেছে। d বার করতে চাইছি, তাহলে vw ইন্টু t বাই 2। এইভাবে আমরা ডিস্টেন্স বার করি। এই যে আমরা এগুলো করেছি। আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে র্যাডার। বলতে পারি র্যাডার কি? হ্যাঁ, তাহলে প্রথমেই আছে কি? আর ফর রেডিও। রেডিও কি? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ কি ওয়েভ? রেডিও ওয়েভ আল্ট্রাসাউন্ড ওয়েভ নয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। রেডিও ওয়েভ এক টাইপের ইলেকট্রোম্যাগনেটিক। আর কিছু টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নাম বলতে পারবি? এক্স রে, আর বা আচ্ছা লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক। তার মানে কি, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে যদি কাজ করি, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কি ভেলোসিটি আলাদা আলাদা হয়? সেম হয়। আলাদা কি হয়? ফ্রিকোয়েন্সি। আলাদা কি হয়? অ্যামপ্লিটিউড, তাই না? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি সেম হয়। বলতে পারবি কত? গুড। তার মানে ইট উইল বি সেম অ্যাজ দি ভেলোসিটি অফ লাইট। আচ্ছা, লাইটের ভেলোসিটিকে আমরা কি ধরি? সি ধরি, তাই না? সি মানে কি? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে আমি যদি র্যাডার ইউজ করি, কি করব? আমার এখানে একটা ট্রান্সমিটার থাকবে। ট্রান্সমিটার কে হয়? যে বের করে সিগন্যাল, ঠিক আছে? রিসিভারকে যে সিগন্যাল ধরে। তার মানে কি হচ্ছে? ওই যখন আমরা FM শুনি, কি হয়? যে কোনো একটা জায়গা থেকে সিগন্যাল ছাড়ে, আর আমার কাছে একটা FM রিসিভার থাকে, সেটা দিয়ে আমি কি করি? ওই সেম সিগন্যালটাকে আমি ধরি, তাই না? দিয়ে গানটা শুনি আমি। তো কি হয় যে এখান থেকে আমি যে ওয়েভটা ছাড়বো, এটা হবে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি ওয়েভ?
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো খুব তাড়াতাড়ি যায়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে গোটা পৃথিবীকে চক্কর দিতে 1 সেকেন্ড মতো সময় লাগতো, হাফ সেকেন্ড মতো, এত তাড়াতাড়ি যায়। তার মানে এখানে যদি আমার একটা অ্যারোপ্লেন থাকে, কত দূরে থাকবে? হ্যাঁ, 200 কিলোমিটার দূরে থাকবে হয়তো, ঠিক আছে? এত দূরে ধরতে পারে না, আর একটু কম দূর হলে ভালো ধরতে পারে। তাহলে এই যে অ্যারোপ্লেনটা আসছে, সে তো সামান্য একটু দূর। হ্যাঁ স্যার, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, হ্যাঁ, তাহলে তো ওটা পৃথিবীর চারপাশ মানে 1 সেকেন্ডে 7 বার ঘুরবে। তাই ক্যালকুলেট করে দেখি। পৃথিবীর রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার, তাহলে যদি 2πr করি, তাহলে 2 × 3.14 × 6400 ইন্টু মিটার, মানে 10⁻3, তাই না? এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, তাই তো? তাহলে ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম কী হবে? ডিস্টেন্স বাই ভেলোসিটি, তার মানে কত হচ্ছে? 2 × 3.14 × 6400 × 10⁻3 বাই 3 × 10⁸। এটা ক্যালকুলেট করে যা আসবে সেই টাইমটাও লাগবে পৃথিবীকে একবার পাক দিয়ে আনতে, ঠিক আছে? বক্তব্য হচ্ছে আমরা একটা জিনিস তোরা ভুল করছিস, এখানে আমি প্রত্যেককে বলছি, এটা বিরাট বড় সমস্যা। সেটা হচ্ছে এটা আমরা কি ক্লাস করছি? আমরা এটা ফিজিক্স ক্লাস করছি। কি ক্লাস করছি? ফিজিক্স ক্লাস। আমরা ম্যাথ ক্লাস করছি না। কম্পিউটার আছে ম্যাথ করার জন্য, আমি কেন করতে যাবো? তুই কেন করতে যাবি? তুই তো ফিজিক্স করছিস, তুই কি করবি? তুই কনসেপ্ট করবি। এই জায়গাগুলো একটু পরিষ্কার কর। আচ্ছা, আবার আসি আমরা আজকের টপিকে। তাহলে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো তাহলে আমি কি বুঝবো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো আর আসতে যাবে না, সে বিরাট স্পিডে যাবে। তাহলে কি হবে? সে এখানে বিরাট স্পিডে ধাক্কা খাবে, করে রিফ্লেক্ট করে আবার সেই বিরাট স্পিডে চলে আসবে। তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরালো, বেরিয়ে সে আমার কাছে এলো, এই যে গেল আর এলো, টাইম আমার বেশি লাগলো না। আমরা কানেও যখন ইকো করছিলাম, ইকোতে আমাদের রিসিভিং ক্যাপাসিটি কত? 0.1 সেকেন্ড। তার মধ্যে যদি কোনো আওয়াজ আসে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না। ওটা হচ্ছে আমাদের ইয়ারের রেজলিউশন ক্যাপাসিটি, যে ওর থেকে তাড়াতাড়ি এলে আমরা কিছু করতে পারবো না, বুঝতেই পারবো না, আমাদের একই রকম শোনাবে। যেরকম তোর পাশে একটা বন্ধু বসে যদি কথা বলে, তোর কীরকম শোনায়? একই রকম শোনায়। আচ্ছা, অনলাইন কেটে গেলে বলবি হ্যাঁ। আচ্ছা, এবার কি হবে যদি এরকম একটা ফাস্ট ওয়েভ যায়? তাহলে আমার তো এমন একটা যন্ত্র দরকার, যে যন্ত্রটা এই এত ফাস্ট যে ওয়েভটা ফিরে আসছে তার তো খুব অল্প টাইম নেবে। তাহলে সেই অল্প টাইমটাকে যে রিসিভ করতে পারে, এটা তো 0.1টা হবে না, তো 0.0001 কিছু একটা হবে। অতটা ফাস্ট কোনো একটা অবজেক্ট যদি, কোনো একটা ওয়েভ যদি এসে ফিরে যায়, তাহলে সেটাকে রিসিভ করতে হবে। তাহলে আমাকে এইখানে এইরকম একটা হাই রেজলিউশন রিসিভার রাখতে হবে। বাকি প্রিন্সিপাল সেমই, যে একটা ডি যাবে, একটা ডি ফিরবে, টি থাকবে, ভেলোসিটি ভি হবে, বাকি সব গল্প অ্যাবসলিউটলি সেম। ঠিক ইকোতে যা করেছো, সোনারে যা করেছো, র্যাডারেও তাই। লিখে নাও, ঠিক আছে? আচ্ছা, হয়েছে। আচ্ছা, র্যাডারে আমরা ইউজ করছি রেডিও ওয়েভ, তাই না? রেডিও ওয়েভ তো আমরা চোখে দেখতে পাই না, পাই? রেডিও ওয়েভ আমরা চোখে দেখতে পাই না। কিন্তু মনে কর যদি আমরা এরকমই একটা কিছু করতে চাই ইউজিং লেজারকে কাজে লাগাতে পারি। লেজারকে তো চোখে দেখতে পাই। লেজার কি ধরনের ওয়েভ? ইলেকট্রোম্যাগনেটিক। আলো তো, লেজার লাইট, লেজার কি? আলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে স্পিড কি? একই হবে না? তাহলে লেজারের স্পিড কি হবে? ঠিক 3 × 10⁸ মিটার পার সেকেন্ডই হবে না, তাই না? আর এটাকে আমি সবসময় সি ধরবো। তাহলে সি কি করবে? ডি যাবে, ডি আসবে, সেই একই গল্প, যে 2D গেল, টি টাইম নিল, তাহলে 2D/t হচ্ছে সি, আর ডি হচ্ছে CT/2। বোঝা গেল কথাটা? একই গল্প, শুধু এই ক্ষেত্রে আমরা সিটাকে কনস্ট্যান্ট ধরবো, আর যখন আমরা সোনার করেছি, ইকো করেছি, ওটাকে ভি ধরেছি, আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে যে এটা তো ঠিক আছে, আমার কাছে আর একটা জিনিস লাগছে, একটা রিসিভার লাগছে, একটা লাগছে, ঝামেলা। আমি কি এইসব যন্ত্রপাতি ছাড়াই
আরও সহজভাবে কিছু করতে পারি, মানে আমার এত খরচা না করে কিছু করতে পারি? পারি। কীরকম পারি? মনে কর যে এইখানে একটা কোনো কিছু আছে, আমি জানতে চাইছি এইখানে যে জিনিসটা আছে সেটা আমি যদি এখানে থাকি তাহলে এর যে বেসটা হবে সেইটা আমার থেকে কত দূরে, এইটা আমার জানার খুব ইন্টারেস্ট, যে এই এক্সটা কত, এটা আমার জানার ভীষণ ইন্টারেস্ট। আমরা সবাই ট্রিগোনোমেট্রি করেছি না? এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বার করতে পারি, এটা বার করা এমন কিছু নয়, যদি এই অ্যাঙ্গেলটাকে বার করতে পারি তাহলে আমি বার করতে পারবো যে এটা কতটা উপরে আছে, বার করতে পারবো। বা যদি আমি জানি যে এটা কতটা উপরে আছে তাহলে বার করতে পারবো এটা কতটা দূরে আছে। একইভাবে করা যায়, যেটা আমার দরকার, আমার যদি এইটা দরকার হয় তাহলে এটা ইউজ করব, যদি এইটা দরকার হয় তাহলে এটা ইউজ করব। আমার রুল তো একটা, যে ট্যান থিটা, হাইট বাই বেস, যেটা দরকার হবে। যদি হাইট দরকার হয় তাহলে কি হবে? এক্স ট্যান থিটা, তাই না? আর যদি এক্স দরকার হয় তাহলে এইচ কট থিটা। এই তো, আর তো কিছু না। এটুকু বোঝা গেছে? হ্যাঁ বল। যদি দুটো আননোন থাকলে বের করতে পারবো না, খুব পরিষ্কার। তাহলে জানতে হবে এতটা, এরকম কোশ্চেন দেবে না নর্মালি, ঠিক আছে? এরকমটা দেয় না। এটুকু বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে যে একটা লোক আছে, ভালো করে বুঝবি, একটা লোক আছে যে এখানটায় দাঁড়িয়ে আছে। দিস ইজ দি পার্সন বি, রাইট? অ্যান্ড দেয়ার ইজ এ পার্সন এ হু স্ট্যান্ডিং হিয়ার। দিস ইজ পার্সন এ, তাই না? কি হচ্ছে, ওই দুজনেই না এই টপে যে জিনিসটাকে আছে এটাকে দেখছে। এখন আমার খুব কৌতূহল হয়েছে যে এর আর বি, এদের মধ্যে ডিস্টেন্স কত আমায় বার করতে হবে, এদের মধ্যে ডিস্টেন্স কত আমাকে বার করতে, এটা আমার খুব ইচ্ছা হয়েছে। কি করে বার করবো? খুব সোজা, দেখ তোরা সবাই পারবি। কি করবি? যে এখান থেকে ধীরে 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 একটা সোজা দাগ টেনে দিবি, এখান থেকে একটা দাগ নামিয়ে দিবি, তাহলে আমি কি পাবো? এখানে একটা হাইট পাবো। আমার একটা জানা থাকতে হবে, ধর এখানে আমি হাইটটাকে জানি, এটা না জানলে করতে পারবো না। ওকে, এবার লোকটাকে কি বলবো? আকাশের দিকে তাকাও, তাকিয়ে বলো যে তুমি ওটাকে কত অ্যাঙ্গেলে দেখছো। বললো এই তো দাদা থিটা টুতে দেখেছি, তাই না? আমি কি করবো? আমিও এখান থেকে এটার দিকে তাকাবো, দিয়ে বলবো কত অ্যাঙ্গেলে দেখেছি? থিটা অ্যাঙ্গেলে দেখেছি, থিটা 1। তাহলে এইটাকে যদি আমি সি দিই, তাহলে এইখান থেকে এইটা যদি x1 দিই আর এইখান থেকে এইটা যদি x2 দিই, তাহলে আমি এখানে বলতে পারি যে tan theta 1 ইকুয়ালস টু h বাই x1, তাই না? তাহলে tan theta 1 ইকুয়ালস টু h বাই x1 বলতে পারি। tan theta 2 ইকুয়ালস টু h বাই x2 বলতে পারি না? এই বল দেখি x কি হবে? x1 মাইনাস x2 না, তাই না? এটা সিম্পল। x কি হবে? x1 মাইনাস x2। তাহলে আমার তো বার করতে চাইছি x, তাহলে কি করবো? x1 মাইনাস x2 করবো। x1 মানে কি? h বাই tan theta 1, x2 মানে কি? h বাই tan theta 2, তাই না? 1 বাই tan theta 1 কি হয়? cot theta 1। তার মানে সিম্পলি h cot of theta 1 মাইনাস cot of theta 2। বুঝতে পেরেছিস? যারা অনলাইনে আছিস বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা লিখে নে বাবা এটা। এবার কি করব? এবার আমি মাপবো হচ্ছে ডায়ামিটার অফ মুন। কি মাপবো? ডায়ামিটার অফ মুন। কিন্তু ডায়ামিটার অফ মুন কি করে মাপবো? ডায়ামিটার অফ মুন কি করে মাপবো? ধর এটা তো আমার আর্থ সারফেস, তাহলে মুন কোথায় থাকবে? মুন এখানে কোথাও আছে। কি মাপতে চাইছি? মুনের ডায়ামিটার। বইটা বন্ধ করে দে বাবা, বই রাখিস না, এই সব বই আছে, বাড়ি যাবি সব দেখতে পাবি, ঠিক আছে? এই তো মুন আমার। তাহলে মুনের ডায়ামিটার কি? এটা তো আমার মুনের ডায়ামিটার, এটা তো মুনের ডায়ামিটার। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, দিস ইজ দি ডায়ামিটার অফ মুন। একটা লোক এখানটায় তাকিয়ে আছে। আচ্ছা বল তো, মুন কি কাছে? মুন তো অনেক দূরে, তাই না? তাহলে এই লোকটা যদি দেখে, তাহলে এই মুনটা, এই লোকটার এই এন্ডটা এরমভাবে সে দেখতে পাবে, মুনটার এই এন্ডটাকেও সে এরমভাবে দেখতে পাবে না? তাহলে এদের মধ্যে ওর তো একটা ভিজুয়াল অ্যাঙ্গেল হবে। দেখ
আমি তো এটা কাছে রাখলাম তাই, কিন্তু তুই যদি মুনকে দেখিস, সত্যিকারে ভেবে দেখ, তুই এখান থেকে মুনের দিকে তাকা, কতটুকু ছোট অ্যাঙ্গেল হবে, কতটুকু ছোট অ্যাঙ্গেল হবে, খুব অল্প না, সামান্য ছোট অ্যাঙ্গেল না, 4 ডিগ্রির থেকে কমই হবে, তাই তো? তাহলে আমি ওখান থেকে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, এই ডিস্টেন্সটা যদি আর হয়, এটা যদি মুনের ডায়ামিটার হয়, যেটাকে আমি এস লিখি, আমার সেই পুরোনো ফর্মুলা এস ইকোয়ালস টু আর থিটা মনে আছে, তাই না? তাহলে এস ইকোয়ালস টু আর থিটা, ডায়ামিটার অফ মুন এস, ইজিলি পেয়ে যাবো, কারণ আর তো অনেক বড়, আর তো ভেরি ভেরি গ্রেটার, তাই এইটুকু বা এইটুকু একই হবে, ওটাকে আমি ডিস্টেন্স ফ্রম আর টু মুন ধরতে পারি। তাহলে ডিস্টেন্স ফ্রম আর টু মুন যদি আমার জানা থাকে, খুব ইজিলি আমি এটা বার করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, লিখে নাও জলদি, লেখা হলে বলবে। আচ্ছা, মনে করো তুমি কোথায় আছো, তুমি আর্থের উপরে রয়েছো, ঠিক আছে? আর্থ থেকে সান হচ্ছে আমাদের নিয়ারেস্ট স্টার, তাই না? এবার ধর সান থেকে তার কাছে নিয়ারেস্ট স্টার আমি যেতে চাইছি, এবং আমি সেই ডিস্টেন্সটা মেজার করতে চাইছি। কি করে মেজার করব? সেটা তো এতটাই ছোট হবে যে আমি তো ওর ডায়ামিটারটা বার করতে গেলে যে ডিস্টেন্সটা জানতে হয় সেটাই আমি জানি না। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে দেখো কি করব, বুঝলি না? আমি বলে দিচ্ছি। মনে করো যে এই হচ্ছে তোমার আর্থ, পরিষ্কার? তুমি এখানে কোনো একটা স্টারকে দেখছো, সাপোজ এখানে কোনো একটা স্টার আছে, এখানে সাপোজ স্টার 1 আছে, তুমি একে দেখছো। তুমি কি বার করতে চাইছো? তুমি বার করতে চাইছো যে তোমার থেকে স্টার 1-এর ডিস্টেন্স আর কত হবে, এটা তুমি বার করতে চাইছো। এখন তোমার কাছে নিয়ারেস্ট যে স্টার আছে সেটা হচ্ছে সান, এটা হচ্ছে সান, তাই না? তাহলে তুমি এই ডিস্টেন্সটা কি করে বার করবে সেটা হচ্ছে প্রশ্ন, যে এই ডিস্টেন্সটা হাউ উইল ইউ ফাইন্ড আউট দিস ডিস্টেন্স, কি করে করব? দেখো, আমি কি করব, যে সানটাকে আমি ঠিক মিডলে রাখছি, হ্যাঁ, করতে সুবিধা হবে। কি করব, যে আমি আর্থ থেকে দূরে কোনো একটা স্টার, যেটা অনেক দূরে, বুঝেছিস? কাছেও স্টার হয়, দূরেও স্টার হয়, এটা বহু দূরে, সান থেকে বহু দূরে যে স্টারটা আছে, এরকম একটা স্টারকে আমি টার্গেট করলাম। এরকম যদি কোনো স্টারকে টার্গেট করি, তাহলে তাকে যে অ্যাঙ্গেল আমি দেখব সেটা একদম সোজা দেখতে পাবো। আমি এরকম করে দেখবো যে আমি ওই স্টারটাকে টার্গেট করেছি, অনেক দূরে আছে, ওটা সানের কাছে কোনো স্টার এমন না, ওটা অনেক দূরে আছে, ওকে আমি এরকম দেখতে পাবো। তাহলে এইটার মধ্যে একটা অ্যাঙ্গেল হবে, তো ধরলাম সেটা θ1 ধরতে পারি। আচ্ছা, এইটার প্যারালাল আমি যদি একটা দাগ টানি, ইজিলি টানতে পারি। এটা যদি θ1 হয়, এটাকেও θ1 লিখতে পারি, তো অসুবিধা নেই তো লিখতে। এবার কি করবে, আর্থ তো ঘোরে, আর্থ এরকম করে সূর্যের চারিপাশে ঘোরে, তাহলে আর্থ কি করলো, আর্থ আবার কোনো একটা টাইমে এখানটায় চলে এসেছে। তাহলে এখান থেকেও আমি তো ওর ডিস্টেন্সটা দেখব, এবং আমি যদি দেখি, তাহলে এইখান থেকেও এই স্টারটাকে যদি দেখি, সেটাকেও না, যেহেতু বহু দূরে আছে, আমি এখান থেকে সেটাকেও একদম স্ট্রেটই দেখব। কীরকম অদ্ভুত লাগছে না? হ্যাঁ, কীরকম? আমি এখানটায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, ছবি এঁকে দেখাই। এটা হচ্ছে তোর ঘর, এটা কি, এটা হচ্ছে তোর ঘর, ঠিক আছে, পরিষ্কার? তোর ঘরের দুটো কোণা, এটা হচ্ছে কোণা 1, এটা হচ্ছে কোণা 2, পরিষ্কার? কি করেছিস, তোর থেকে সামান্য একটু দূরে তুই এখানে একটা ভাস রেখেছিস, ওকে? আর তুই এখানে কোনো একটা স্টিকার টাঙিয়ে রেখেছিস, ওকে? কি করেছিস তুই এখান থেকে স্টিকারটার দিকে তাকিয়েছিস, ভালো কথা। তুই এখান থেকেও এই স্টিকারটার দিকে তাকিয়েছিস, ভালো কথা। তুই কি করলি, এই জায়গা থেকে এই ভাসটাকে দেখলি, এই জায়গা থেকে এই ভাসটাকে দেখলি, এটুকু নিয়ে কোনো সমস্যা নেই। এবার মনে কর তোর হল ঘরটা হঠাৎ করে টেনে
আমি বিরাট লম্বা করে দিয়েছি, আমার ইচ্ছা হয়েছে আমি টেনে এটাকে বিরাট লম্বা করে দিয়েছি। আবার আমি ওই ভাঁজটাকে এখানেই রেখেছি, ভাঁজটাকে না, স্টিকারটাকে এখানে টাঙিয়ে দিয়েছি। তাহলে নেক্সট কেসে কি দেখব, যে এইখান থেকে এরকম না, এটার কেসে কি দেখব, এইখান থেকে এরকম না, সামান্য এইটুকু বাড়াতেই দেখ অলমোস্ট প্যারালাল হয়ে গেছে, গেছে না? কিন্তু ভাঁজটার থেকে দূরত্ব কি প্যারালাল হয়েছে? নো। এখানে যে অ্যাঙ্গেলটাও করবে দেখ, এই অ্যাঙ্গেলটা বেড়ে গেছে, তাই না? এখানে যে অ্যাঙ্গেলটা করতো সেই অ্যাঙ্গেলটা বেড়ে গেছে না? কিন্তু যত দূরে যাব তত এটা প্যারালাল হয়ে যাচ্ছে না? এখানে তো একটা অ্যাঙ্গেল ছিল, সাপোজ যদি এই অ্যাঙ্গেলটা এদের মধ্যে সাপোজ 40 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা গিয়ে দেখ 25 ডিগ্রি হয়ে গেছে, তাই না? আমি যদি এটাকে এখানে আঁকি আর একটা যদি 2 কিলোমিটার দূরে আঁকি, তাহলে দেখবি এখানে গিয়ে অ্যাঙ্গেলটা হয়তো 2 ডিগ্রি হয়ে গেছে। তার মানে কি, প্যারালাল লাইন কাকে বলে? যে দুটো লাইন যার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাই তো প্যারালাল, তাই না? তাহলে একটা সময় যদি আমি এটাকে খুব দূরে ভাবি, অলমোস্ট প্যারালাল ভাবতেই পারি, বা হয়তো কিছু সেকেন্ডের অ্যাঙ্গেল থাকলো, ওতে আমার খুব ইন্টারেস্ট নেই, তেমন ওগুলোকে প্যারালালই ভাববো। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি যদি এখান থেকে একটা খুব দূরের স্টারকে দেখি আর সেই স্টারটাকেই এখান থেকে দেখি, আমি ওটাকে কি দেখবো? প্যারালালি দেখবো, প্যারালালি দেখবো। তার মানে এইটাকে আমি কি দেখব? আমি যদি এখান থেকে একে দেখি, এই স্টিকারটাকে এখানে দেখি, তাহলে এটা যদি স্টিকার 2 হয়, স্টিকার 2 হয়, তার মানে আমি কি দেখছি? আমি এইখান থেকে এরমভাবে একটা স্টিকার 2কে দেখছি, আমি যখন এই পজিশন 2তে চলে গেছি সেখান থেকে আমি এইভাবেই একটা স্টিকার 2কে দেখছি, দেখছি না? কিন্তু এখান থেকে যে ভাঁজের অ্যাঙ্গেলটা, সেটাকে আমি তখন θ1 বলছি, θ2 বলছি, এখানে ভাঁজ বলছি, বলতে পারছি? একইভাবে এখান থেকে দেখ, এইটা হচ্ছে আমার স্টার্ট 2, তাহলে সেই স্টার্ট 2টাকে দেখলে আমি এইভাবে দেখছি, যেরকমভাবে এই S2টাকে ভাগ করে দিয়েছি দুটো পার্টে, কারণ ওটা অনেক দূরে আছে। ভাবতে পারি? ভাবতে হবে, এটা বাড়ি গিয়ে ভাববি। হ্যাঁ, তো ওখানে তো তোর পজিশনটা 1 থেকে 2 এ চলে গেছে। ভাঁজের ডিস্টেন্স কিচ্ছু হয়নি, ভাঁজ এখানেই আছে স্টিকারটার। হ্যাঁ, স্টিকারটা দূরে গেছে, মানে আমার অবজারভেশন পয়েন্ট থেকে স্টিকারটা দূরে গেছে। তাই তো দেখবো, তাই দেখবো না? আমি আরতে একবার এইখানটায় আছি, এইখানে আমি যখন স্টারটা, আমি তো স্টারটা হিসেবে মতো কাছে দেখছি, এটা যদি 10 লাইট ইয়ার দূর হয়, 20 লাইট ইয়ার দূর হয়, 30 লাইট ইয়ার দূর হয়, তাহলে তুই প্যারালালি দেখবি। তাহলে এখান থেকে তুই যদি তাকাস, তুই তো স্টারটাকে এরকমই দেখবি। যদি এখান থেকে তাকাস, তুই তো স্টারটাকে এরকমই দেখবি। দু জায়গাতেই তুই কি দেখবি? এখানে দেখছিস ওই স্টারটাকে সোজা প্যারালাল দেখবি, তাহলে এখানেও তো স্টারটাকে এরকমই দেখবি। কিন্তু এইটা হচ্ছে তোর ভাঁজ, এই তোর ভাঁজের অ্যাঙ্গেলটা এইভাবে পাল্টাচ্ছে না? তোর ভাঁজের অ্যাঙ্গেলটা এইভাবে পাল্টাচ্ছে না? তাহলে আমি যদি একটা স্টার হয়, দেখ স্টারটা আমার এরকমই থাকছে, শুধু আমার ভাঁজের অ্যাঙ্গেলটা পাল্টাচ্ছে, কিন্তু স্টারটা কি স্ট্রেটই থাকছে না? আইডিয়াটা বোঝা গেছে? কারণ আমি সেম স্টারটাকেই দেখছি, বহু দূরে আছে বলে এরকম দেখাচ্ছে। তাহলে এর সাথে θ1 অ্যাঙ্গেল করেছে, এর সাথে ধর θ2 অ্যাঙ্গেল করেছে, তাহলে এটা কি হবে? θ2 হবে, তাই না? এবার দেখ, আর্থ যখন সানের একপাশে ঘোরে, তাহলে আমি এখান থেকে এই ডিস্টেন্সটা খুব সহজে বার করতে পারবো, তাই না? অ্যাভারেজ ডিস্টেন্স অফ সান অ্যান্ড আর্থ যদি 1 AU হয়, তাহলে 2 AU ধরতে পারি। আমি ওসব ধরে লাভ নেই, আমি এটাকে ডি ধরলাম। ইজ দ্যাট ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা বার করা খুব সোজা। তাহলে θ1 প্লাস θ2কে যদি থিটা ধরি, তাহলে লিখতে পারি যে এস ইকুয়ালস টু আর থিটা হয়। এস তো এখানে ডি, আরটা আমি বার করতে চাইছি, থিটা তো এটা, তাহলে যদি আর বার করি তাহলে ডি বাই থিটা, তার মানে θ1 প্লাস θ2। বোঝা গেল কথাটা? মানে এইটা কার জন্য ইউজ করব? এটা এমন একটা স্টারের জন্য ইউজ করব যে সূর্যের কাছে, ইটস ক্লোজার টু দ্য সান বাট নট সো ফার অ্যাওয়ে ফ্রম দি সান যে আমি ওটাকে প্যারালাল দেখি। ইজ দি আইডিয়া ক্লিয়ার? ইট মাস্ট বি ক্লোজার টু দ্য সান বাট ইট মাস্ট নট বি ভেরি ফার অ্যাওয়ে ফ্রম দ্য সান। বোঝা গেল? ইনফিনিট দূরত্ব, অনেক দূরত্ব যেখানটা দেখতে পাচ্ছি না, এত দূরত্ব, ওরকম ভাববো না। ইজ দ্যাট ক্লিয়ার? আমার কাছাকাছি ডিস্টেন্সে ভাববো। এই স্টার S2টা, কারণ এই যে যত দূরে হবে ওটাকে প্যারালাল দেখবো। মানে ধরো আমি যদি মনে করি যে আমি এখানে থাকা কোনো একটা অবজেক্টকে রেফারেন্স নিতে চাইছি আর,
তাহলে এখানে থাকা অবজেক্টটার সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটা যদি হিসেব করতে পারবো না, তার কারণ আমি তো এই অ্যাঙ্গেলটা যদি প্যারালাল না ভাবতে পারি তাহলে θ1 ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল বসাতে পারবো না। আমাকে তো প্যারালাল লাইন দরকার দুটো। ওটা কখন ইমাজিন করতে পারবো? তখনই ইমাজিন করতে পারবো যখন একটা খুব দূরে থাকবে। ইজ দি আইডিয়া ক্লিয়ার? চলো, এস ইকুয়ালস টু আর থিটা, আর ইকুয়ালস টু এস বাই থিটা। এসের জায়গায় ডি ধরেছি, তাহলে ডি বাই থিটা। থিটা মানে কি? θ1 প্লাস θ2, ডি বাই θ1 প্লাস θ2। পরিষ্কার? যারা অনলাইনে আছিস কোনো ডাউট আছে? না স্যার। পরিষ্কার একদম? হ্যাঁ স্যার পরিষ্কার। ওকে চলো। আচ্ছা, এবার আমরা জাম্প দিয়ে একটু চলে যাব ইররে। ওকে, একটু চলে যাব ইররে। দেখো, ইরর দু ধরনের হয়। হ্যাঁ, দু ধরনের হয়। একটা হচ্ছে সিস্টেমিক ইরর, একটা হচ্ছে র্যান্ডম ইরর। সিস্টেমিক ইরর আর র্যান্ডম ইরর। দেখো, ওয়ান ইজ সিস্টেমিক ইরর আর একটা হচ্ছে র্যান্ডম ইরর। সিস্টেমিক ইরর কি? সিস্টেম ভালো করে বুঝবে। দুটো ইররই কারেক্ট করা যায়, দুটো ইররই কারেক্ট করা যায়। এইটা কারেক্ট করা কঠিন এবং এটা কারেক্ট অত পারফেক্টলি করা সম্ভব হয় না। তুলনামূলকভাবে এটা কারেক্ট করা সহজ, কিন্তু এটা কারেক্ট করতে গেলে যে ইউজার মানে আমাকে খুব অ্যাক্টিভ থাকতে হবে। সিম্পল ব্যাপার, ঠিক আছে? সিস্টেমিক ইরর কি? সিস্টেমিক ইরর হচ্ছে এক ধরনের ইরর যে ইররটা একটা এক্সপেরিমেন্টের মধ্যে থাকে ডিউ টু দি প্রবলেম ইন দি ইনস্ট্রুমেন্ট। ভালো করে বুঝবে, ডিউ টু দি প্রবলেম ইন দি ইনস্ট্রুমেন্ট or due to the problem in the experimenter or the person who does the experiment। বোঝা গেল? ডিউ টু দি ইউজার বলি বুঝতে সুবিধা হবে। ডিউ টু দি ইউজার or due to the instrument। ভালো করে বুঝবে, সিস্টেমিক ইরর is error due to the problem in user or it is the error due to the problem in instrument। is that clear? random error এটা কি জন্য হয়? এই ইররটা হচ্ছে তুই একটা এক্সপেরিমেন্ট করছিস, একটা এক্সপেরিমেন্ট চলতে চলতে এক্সপেরিমেন্টটা হওয়ার জন্যই ওই এক্সপেরিমেন্টের মধ্যে চেঞ্জ হয়। এক্সপেরিমেন্টটা হওয়ার জন্যই এক্সপেরিমেন্টের মধ্যে চেঞ্জ হয়। তার মানে ধরো আমরা কাজ করছি, আমরা কি নিয়ে কাজ করছি? আমরা একটা হিট নিয়ে কাজ করছি, একটা হিট ট্রান্সফার নিয়ে কাজ করছি। যখন হিট ট্রান্সফার নিয়ে কাজ করছি তখন তো হিট ট্রান্সফার হচ্ছে, তাহলে বডিটার টেম্পারেচার তো কনসিকিউটিভলি বাড়তে থাকছে। তাহলে তার এরিয়া, তার লেন্থ যেগুলো ধরেছিলাম সেম থাকবে না, পাল্টে যাবে। তার মানে আমার যত এক্সপেরিমেন্ট এগাবে, এক্সপেরিমেন্টের সাথে সাথে আমার বাকিবার জিনিসগুলো অটোমেটিক্যালি এক্সপেরিমেন্ট হচ্ছে বলেই পাল্টাচ্ছে। ওটা আমার হাতে নেই, ওটা আমি জীবনে মানে আমি কন্ট্রোল করতে পারবো না, অ্যাজ এ ইউজার আমি কিছু করতে পারবো না, কিন্তু এটাকেও মিনিমাইজ করা যায়। তাহলে এইটা কার জন্য? এটা হচ্ছে ডিউ টু দি প্রসেস অফ এক্সপেরিমেন্ট, ডিউ টু দি প্রসেস অফ এক্সপেরিমেন্ট। সিস্টেমিক এরর আসছি, ডিটেলসে আসছি, তখন বোঝায় আর একবার। চল দেখো, তাহলে সিস্টেমিক এরর তিন ধরনের হয়। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট এরর, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন এরর, একটা হচ্ছে এরর ডিউ টু ইমপারফেকশন, আর একটা হচ্ছে গ্রস এরর। আগে আসবো ইনস্ট্রুমেন্টেশন এরর। দেখো কি ধরনের এরর এটা। ইনস্ট্রুমেন্টেশন এরর কি ধরনের এরর? মনে করো যে তোমার কাছে একটা ইনস্ট্রুমেন্ট আছে, তুমি সেই ইনস্ট্রুমেন্টটা বহুদিন ধরে ব্যবহার করছো। কি করছো তুমি? ইনস্ট্রুমেন্টটা বহুদিন ধরে ব্যবহার করছো।
তাহলে যে কোনো মেশিনেরই তো ওয়্যারেন্টিয়ার হয়, তাহলে ইনস্ট্রুমেন্টার কী হবে? ইনস্ট্রুমেন্টারও ওয়্যারেন্টিয়ার হবে। যে কোনো মেশিনের যদি ওয়্যারেন্টিয়ার হয়, ইনস্ট্রুমেন্টারও কী হবে? ওয়্যারেন্টিয়ার হবে। তাহলে এই ইনস্ট্রুমেন্টারও কী হবে? ওয়্যারেন্টিয়ার হবে। তার মানে যদি এই ইনস্ট্রুমেন্টার ওয়্যারেন্টিয়ার হয়, তোরা পড়েছিস ক্লাস 9-এ জিরো ইরর, ক্লাস 9 মেজারমেন্টে জিরো ইরর পড়েছিস? 1B মোস্ট প্রবাবলি। তাহলে কি পড়েছি জিরো ইররে? জিরো ইররে পড়েছি যে জিরোর থেকে বাঁ দিকে বা ডান দিকে সরে আসে, বা যদি আমরা স্ক্রু গেজ দেখি উপরে বা নিচে চলে যায়। পজিটিভ ইরর বা নেগেটিভ ইরর এগুলো আমরা দেখেছি, তাই না? ইনস্ট্রুমেন্টটা যখন তৈরি হয়েছিল তখন তো ইররটা ছিল না, হয়তো ওটা আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে ইররটা ক্রিয়েটেড হয়েছে না? গাড়ির মেশিন পার্ট নষ্ট হয় তো, ক্ষয়ে যায় তো, ওটা বরং ক্ষয়ে যায়। তাহলে ইনস্ট্রুমেন্টটা ইউজ করতে করতে একটা ইরর আসে, ইনস্ট্রুমেন্টটা ইউজ করতে করতে একটা ইরর আসে, দ্যাট ইজ ইনস্ট্রুমেন্টেশন ইরর। ইজ দ্যাট ক্লিয়ার? আসি নেক্সট পার্ট, ইরর ডিউ টু ইমপারফেকশন। কীরকম? সাপোজ তুই একটা ইলেকট্রিক সার্কিট নিয়ে কাজ করছিস। কী নিয়ে কাজ করছিস? ইলেকট্রিক সার্কিট নিয়ে। কী করেছিস? এই তুই একটা সার্কিট নিয়েছিস, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছিস, এখানে একটা ব্যাটারি নিয়েছিস, নিয়ে তুই কী করছিস? এর অ্যাক্রসে ভোল্টেজ মাপছিস। ক্লিয়ার? তো যথারীতি এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তোর মনে হচ্ছে রেজিস্ট্যান্স যদি আর হয়, এটা যদি আই হয়, তাহলে ভি ইকুয়ালস টু আই আর। বাহ, খুব সুন্দরভাবে মেজার করে নিলাম। সম্ভব না, কেন বলতো? কারণ যত কারেন্ট যাবে এখানে তো জুল হিটিং হবে, জুল হিটিং হবে। জুল হিটিং হচ্ছে হিট যেটা প্রডিউসড হয় সেটা হয় I²RTর সমান। এবার হিটিং যদি বাড়ে, একটা বডি যদি হিটেড হয়, তাহলে রেজিস্ট্যান্স বাড়ে না কমে? বেড়ে যায়, তাই না? তাহলে কারেন্টটা তো ভ্যারি করে যাবে, তাহলে ওটার সাথে এই হিসেবটা মেলাতে আমাদের অসুবিধা হবে। কিন্তু এই ইররটা একটা ইমপারফেকশন। তুই কি চাইলেও হিটটাকে আটকাতে পারবি? চাইলেও আটকাতে পারবি? পারবি না। তুই ধর একটা কন্ডাকশনের এক্সপেরিমেন্ট করছিস, যে একটা এন্ডে হিট দিয়েছিস, সেই হিটটা ফ্লো করে একটা মেটালের থ্রু দিয়ে আরেকটা এন্ডে যাবে। কি করলি? যে ওই যে হিটটা ফ্লো করছিল, কতটা রেটে হিট ফ্লো করছে তুই সেটা মাপতে চাইছিস, কিন্তু হিট তো প্রতিটা সময় বাইরে বেরিয়ে যাচ্ছে। হিট তো রেডিয়েশন হবেই, তাই না? কড়াইয়ের সামনে দাঁড়ালে গরম লাগে, কড়াই না ছুলেও গরম লাগে। তো মাংস রান্না হচ্ছে, পাশে দাঁড়ালে হা হা কী ভালো লাগছে। কেন? কারণ হিট তো রেডিয়েট হয়ে আছে। আটকাতে পারবো? আমি চাইলেও আটকাতে পারবো? পারবো না। তাহলে এই ইমপারফেকশনটা থাকবেই তো, ওটা আমার হাতে নেই। এবার আমি কি করতে পারি? বলতে পারি আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতে পারি। কি করতে পারি? যে ওর উপরে একটা ভালো করে ইনসুলেটর দিয়ে মোড়ক করে দিলাম, যাতে যতটা কম হিট সম্ভব বেরোক। এইভাবে কিছুটা আমরা ওটাকে অ্যাকুরেট করতে পারি, কিছুটা রেমেডি দিতে পারি। বোঝা গেল? কিন্তু কি এলিমিনেট করতে পারবো? পারবো না। এই যে জিরো ইরর আছে, আমি যদি ঠিকঠাক ক্যালকুলেশন জানি, তাহলে আমি জিরো ইররটাকে কিন্তু প্রায় ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারবো, যতটা সম্ভব হবে। পারবো কি না? পারবো। চলে আসি গ্রস ইরর। হ্যাঁ বল। স্যার যে বলছেন দীপটাক বলো জয়েন করাতে, বেরিয়ে গেছে। ও আচ্ছা, জয়েন করে দিয়েছি। ওকে, জয়েন করে দিয়েছি। আচ্ছা চল আসি আবার। তাহলে কি বললাম? এবার আসি গ্রস ইররে। গ্রস ইরর কি? গ্রস ইরর হচ্ছে আমি যে এক্সপেরিমেন্ট করছি, আমি একটু ন্যাপানো টাইপের লোক। হ্যাঁ, মাপলে হলো, নে না নে, ভোল্টেজ আসছে 4.3 না 4, আরে নে না, যেটা ইচ্ছা নে। আবার উঠে দেখা, মানে আমার তো ল্যাদ লাগে না, আমরা তো ল্যাদখোর প্রাণী, ওটা তো আমাদের লাগে, আমাদের হাতে নেই। এরকম আছে, মানে আমি বিশেষ করে খুব সব ঠিক। জি এর ভ্যালু কত? 10, 12 নেবো? হ্যাঁ, ভুলভাল আসলে একবার করবি, ঠিক আছে। কে 9.78 হিসেব করতে সম্ভব না, এই দিন এই ক্যালকুলেশন করতে আলসেমি লাগে। তার মানে কি? তার মানে আমি আলসে এটা নয়, তার মানে ফিজিক্সটা বোঝো। তার মানে হচ্ছে যদি ল্যাদখোর প্রাণী হয়, যদি গা দেয় না, ক্যাজুয়াল, অত পারফেক্ট নেওয়ার কি আছে, তুই না মরে যাবো ভুল নিলে। এই হচ্ছে গ্রস ইরর। কি করে ঠিক করা যায়? কি করে ঠিক করা যায়? ও বাহ, তাহলে অন্য কারোর কাছে ফিজিক্স পড়, মিটে গেল ঝামেলা। পার্সেন্টটাকে না বলো যে তুমি দেখে শুনে করো, তুমি ঘুমিয়ে পড়ো না, ক্যালকুলেশন করে করে বলো, ঠিক আছে।
এটা হচ্ছে গ্রস ইরর। তাহলে এইটাকে কি করে ঠিক করব? এইটা ঠিক করতে পারবো প্রপার ক্যালকুলেশন জানলে। পারবো না? এটা প্রপার ক্যালকুলেশন জানলে এটাকে আমি ঠিক করতে পারবো। এটাকে কি করে ঠিক করতে পারবো? যদি আমি প্রপার ইনস্ট্রুমেন্ট আইসোলেশন করতে পারি, ঠিকঠাকভাবে ওকে দূরে রাখা, হিট যাতে না বেরোয় সেটা দেখা, মানে সব দিক থেকে যদি ওকে প্রপার আইসোলেশন করতে পারি। এটা কি করে ঠিক করবো? যে মানুষটা কাজ করছে তাকে আমি অ্যাক্টিভ করে, তো এটা অ্যাক্টিভ হওয়া। ঠিক আছে, বোঝা গেল সিস্টেমিক ইররের কনসেপ্টটা। আসি আমার তারপরের ইরর, র্যান্ডম ইরর। দেখো র্যান্ডম ইররটা একটু অন্য টাইপের। হয়েছে? করে নাও। হয়েছে? আচ্ছা, র্যান্ডম ইরর হচ্ছে আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করছি, কাজ করতে করতে সাপোজ আমি একটা পোটেনশিওমিটার নিয়ে কাজ করছি। পোটেনশিওমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা দিয়ে ভোল্টেজ মাপা যায়। ঠিক আছে, এরকম একটা যন্ত্র। সেই যন্ত্রে যখন আমি ভোল্টেজ মাপবো, আমার এখানে একটা গ্যালভানোমিটার থাকবে, তার একটা জকি থাকবে। ভোল্ট মিটার দিয়ে মাপতে পারি, পোটেনশিওমিটার দিয়ে পারফেক্টলি মাপা যায়। এর একটা যন্ত্র, এখানে একটা ব্যাটারি থাকে, বড় ব্যাটারি, আর এর সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে। এটা একটা বড় ব্যাটারি থাকে, এখানে একটা ছোট ব্যাটারি থাকে, এটা দিয়ে এই একটা রেজিস্ট্যান্স থাকে। আমার এখানে একটা জকি থাকে, এটাকে নড়াবো সরাবো দিয়ে যখন এটা নাল পজিশনে আসবে, মানে এই কাঁটাটা এরম থাকলে এরম হয়ে যাবে। কাঁটাটা এইখান থেকে এত দূর অবধি ঘুরতে পারে। কাঁটাটা যখন মিড পজিশনে চলে আসবে, তার মানে নালে চলে এলো। বোঝা গেল? যখন কাঁটাটা নালে চলে আসবে, তার মানে ওটা পারফেক্ট জায়গা চলে এলো। এবার প্রশ্ন হচ্ছে, যখন এখান থেকে কারেন্টটা ফ্লো করবে, ওই একই গল্প, জুল হিটিং হবে। তো আমি আটকাতে পারবো? জীবনে পসিবল আমার আটকানো? না। যতক্ষণ হতে থাকবে জুল হিটিংটাও বাড়তে থাকবে না? যতক্ষণ হতে থাকবে জুল হিটিংটাও বাড়তে থাকবে। তুই এখানে যতই ইনসুলেশন কর, সিস্টেমিক ইরর তুই যতই কমা, তবুও তো এই ইররটা থেকে যাবেই, তুই এলিমিনেট করতে পারবি না। ভালো করে বল, সিস্টেমিক ইরর তুই কিছু দূর অবধি মিনিমাইজ করতে পারলি, কিন্তু ওই যে চেঞ্জ হতে থাকবে, তুই এটাকে কন্ট্রোল করতে পারবি? ফাইনালি পারবি না। তাহলে যখন চেঞ্জটা এরভাবে হতে থাকবে, তাহলে আমি কি করব? ধর এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার। আমি একবার মেজার করলাম, করে পেলাম 10 সেন্টিমিটার পেয়েছি। আমি আবার মেজার করলাম, করে পেলাম 9.8 সেন্টিমিটার। আমি আবার একই জিনিস মেজার করলাম, করে পেলাম 10.2 সেন্টিমিটার। তার মানে কি হচ্ছে? সারাউন্ডিং টেম্পারেচারও তো পাল্টাতে পারে। আমার যে শুধু এইটার জন্য পাল্টাবে এমন তো না। আমার চারিপাশের টেম্পারেচার, সকালবেলায় এক্সপেরিমেন্ট করতে শুরু করেছি 8টার সময়, ঠান্ডা ছিল, দুপুর 12টা বেজে গেছে, গরম হয়ে গেছে, রেজিস্ট্যান্স তো এমনি আরও বেড়ে যাবে। এরকম করতে করতে বিকেল হয়ে গেছে, আবার ঠান্ডা হয়ে গেছে, রেজিস্ট্যান্স কমে যাবে না? আমি বাইরের ওয়েদার কন্ডিশন কী করে চেঞ্জ করব? তাই না? সবাই তো আর ওরকমভাবে বিরাট বড় ল্যাব নিয়ে বসে থাকে না, কী করে করব? তাহলে এই ইররগুলো তো থেকে যাবে। আমি কি ইররগুলো মডিফাই করতে পারবো না। হঠাৎ করে একটু ভোল্টেজ ফ্লাকচুয়েট করে গেছে, আমি যন্ত্র ভালোই দিয়েছি, কিন্তু কোনো কিছু তো পারফেক্ট হয় না। ভোল্টেজটা একটু ফ্লাকচুয়েট করে গেছে, আমার পরে তো রিডিংটা ফ্লাকচুয়েট করে যাবে। আমার সোর্স যদি একটু ফ্লাকচুয়েট করে যায়, তাহলে আমার তো এখানেও একটু করে ফ্লাকচুয়েট করে যাবে। কী করে কন্ট্রোল করবো সেগুলো? ও তো হতেই থাকবে। কত থামাবো? সম্ভব না। তাহলে কি করব? বারবার রিডিং নেবো, 10টা 12টা 13টা রিডিং নেবো, নিয়ে কি করব? 10টা রিডিং পাবো, 10টা রিডিংকে অ্যাভারেজ করে দেবো, তাহলে একটা ভ্যালু তো পাবো। তাহলে ওটা এতগুলো রিডিংয়ের অ্যাভারেজ ভ্যালু, হয়তো দেখা গেলো সব ভ্যালুর অ্যাভারেজ করে 10.017 এলো, তাহলে এইটাকে ধরবো নাল পয়েন্ট। হয়তো 30টা রিডিং নিয়েছি, 30টা রিডিংকে 30 দিয়ে ভাগ করেছি, করে এই রিডিংটা আমি পেয়েছি। বোঝা গেল? 30 রিডিং নিয়েছি, ভাগ করে এটা পেয়েছি। এটুকু বুঝতে পেরেছিস? এটা কি হবে? র্যান্ডম ইরর। তাহলে র্যান্ডম ইররকেও মিনিমাইজ করা যায়। কীভাবে করবো? তাহলে অনেকগুলো রিডিং নেব, নিয়ে ডিভাইড করবো, তাহলে মিনিমাইজ করব। এইগুলো হচ্ছে আমরা আলোচনা করলাম ইরর। কিন্তু যতই হোক না কেন, তুমি ইরর যতই মেজারমেন্ট যতই তুমি পারফেক্ট করো, যাই করো তাই করো, ইনস্ট্রুমেন্টের একটা লিমিটেশন আছে। আগের দিন বলছিলাম, মনে আছে, যে আমি যতই যাই করি না কেন তবু একটা ইরর থেকে যাবে, কারণ ওই 1 আর 2 এর মাঝখানের গ্যাপটা আমি কোনোদিন ফিল আপ করতে পারবো না। আমার কাছে অত পারফেক্ট ইনস্ট্রুমেন্ট জীবনে পাওয়া সম্ভব না। তাহলে যতই তুমি যাই করো না কেন, তারপরেও ইরর তোমার থাকবেই, ওটা তুমি জীবনেও এলিমিনেট করতে পারবে না। এবার তাহলে যদি আমার ইরর এলিমিনেট করতে না পারি, তাহলে তো আমি বলতে পারি যে এতটা ইরর থাকতে পারে।
তাই না? কি হলো, তুই একটা দোকানে রোল খেতে গেছিস, ঠিক আছে, মাসির ছেলে বললো দাদা তুই যে দোকানে রোল খেতে যাস সেই দোকানে আমি রোল খেতে যাব। তুই বললি দেখ ভাই কোভিডের টাইম, রোলের দাম এমনি 30 টাকা, ওই 35 থেকে 25-এর মধ্যে কিছু একটা নেবে। বোঝা গেল কথাটা? তাহলে তুই কি বলতে পারলি, ওকে একটা রেঞ্জ বলে দিতে পারলি, 30 থেকে 5 বেশি বা 5 কম, কি বলে দিতে পারলি, একটা রেঞ্জ বলে দিতে। প্রতি মাসে বিল আসে, ধর 3 মাস মিলিয়ে বিল হলো 7,000 টাকা। তো প্রতি বছর ওই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, তাহলে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে যে বিলটা আসে 2021-এও সেটা 7,000 টাকা এসেছে, ইউনিট বাড়েনি। 2020-তেও সেটা 7,000 এসেছে, 2019-এও 7,000 এসেছে, 2018-তেও 7,000 এসেছে। তুই যদি এবছর বিল দিতে চাস তাহলে তুই কিসে করবে, প্রতিবারই তো 7,000 আসে, তাহলে এবার কী হবে, 7,000-এর কাছেই আসবে, তাই না? কি বলছিস, 7,000-এর কাছেই আসবে, তার মানে তুই একটা কি দিচ্ছিস, একটা রেঞ্জ দিচ্ছিস যে ও 7,000-এর একটু বেশি বা 7,000-এর একটু কম। ইজ দি আইডিয়া ক্লিয়ার? 7,000-এর একটু বেশি বা 7,000-এর একটু কম, তার মানে তুই তো একটা ইরর লিমিট জানিস যে এতটুকু বাড়তে পারে বা এতটুকু কমতে পারে। এই জিনিসটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো ইরর, একটু ইরর নিয়ে আলোচনা করব। সবাই লিখবে, প্রত্যেকে লিখবে, এটা প্রত্যেকে এটা নোট করবে। দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাবসোলিউট ইরর। অ্যাবসোলিউট ইরর, ওকে, অ্যাবসোলিউট ইরর কি জিনিসটা? সাপোজ জি, আমার আর্থের লেভেলে সাপোজ জি এর যে ট্রু ভ্যালু সেটা হচ্ছে 9.78 সাপোজ। বোঝা গেল? আমি কি করলাম, আমি সেই পেন্ডুলাম দিয়ে এক্সপেরিমেন্টটা করেছি, t = 2π√L/g, তাহলে t² = 4π² L/g, তাহলে g কি হয় 4π² L/t, তাহলে 4π² L/t²। বুঝছো না? t = 2π√L/g, এখান থেকে g কি হয় 4π² L/t², তাই না? আমি এই দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি, দেখো মনে করে দেখো, চ্যাপ্টার নাম্বার 1C-তে মনে হয়েছিল, ক্লাস 9। তাহলে এরকম একটা এক্সপেরিমেন্ট ধরো করা যায়, করে সেখান থেকে জি এর ভ্যালু বের করা যায়। তুমি বের করেছো জি এর ভ্যালু এবং তোমার সেটা এসেছে 9.84, কিন্তু সায়েন্টিস্টরা বার করে রেখেছে বিরাট বড় বড় এক্সপেরিমেন্ট, ভালো ভালো এক্সপেরিমেন্ট দিয়ে ক্যালকুলেট করে যে জি এর ভ্যালু হয় 9.78। তাহলে তোমার ভ্যালু তো ভুল, ঠিক তো নয়, তাহলে তুই এই ভ্যালুটাকে বের করেছিস, তাই না? তোর আবার একটা বন্ধু আছে, সেই বন্ধু একই রকমভাবে তোরা পাশাপাশি এক্সপেরিমেন্ট করেছিস, তোর বন্ধু এই জি এর ভ্যালুটা বের করেছে 9.65। 9.84 9.78-এর থেকে বেশি, এটা ভুল। 9.65 9.78-এর থেকে কম, এটাও তো ভুল। দুটোই তো ভুল, দুটোই ট্রু ভ্যালু থেকে তো সরে যাচ্ছে। এটা তো ট্রু ভ্যালু, এটা ট্রু ভ্যালু, তাই না? আর এটা কি, এটা হচ্ছে অবজার্ভড ভ্যালু, এটা হচ্ছে অবজার্ভড ভ্যালু, এটা কি অবজার্ভড ভ্যালু। বোঝা গেল? তার মানে তোর একটা ডেভিয়েশন রয়েছে, তোর এর বেশি আছে বা কম আছে, তাই না? তাহলে তোর যে ভ্যালু মাইনাস যে মেজার্ড ভ্যালু সেটা হচ্ছে অ্যাবসলিউট ইরর। সবাই এটা লিখে নাও, তোর যে ভ্যালু, দেখ করছি, এ যে ভ্যালুটা সেটা হচ্ছে 9.78, কি ভ্যালু মেজার করেছিস 9.84, তাহলে এটা ছোট এটা বড়, তাহলে মাইনাস সামথিং আসবে, নেগেটিভ হলো, পরের ভ্যালুটা নিয়ে চলে যা, তাহলে 9.78 মাইনাস 9.65, এটা ছোট এটা বড়, তাহলে কি আসবে প্লাস সামথিং আসবে। বোঝা গেল কথাটা? তার মানে অ্যাবসলিউট ইরর যে সবসময় পজিটিভ আসবে এরকম না, নেগেটিভ আসতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা যখন ইরর নিয়ে হিসেব করি, আমরা এইটা হিসেব করি না যে ইররটা পজিটিভ না ইররটা নেগেটিভ, আমরা এটা হিসেব করি ভুল। 5 টাকা বেশি বা 5 টাকা কমে আমাদের হিসেব নেই, 5 টাকার চেঞ্জ আছে, ভালো করে বুঝবে। বোঝা গেল? 5 টাকা বেশি বা 5 টাকা কম নয়,
5 টাকার একটা চেঞ্জ আছে। মড অফ দ্য ভ্যালু আমাকে খুব ইন্টারেস্ট দেয়। ইজ দি আইডিয়া ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা করব মিন ইরর। মিন ইরর, মিন অ্যাবসোলিউট ইরর। দেখো কি হচ্ছে, যে তুমি অনেকগুলো ভ্যালু পেয়েছো। সাপোজ তোমার ট্রু ভ্যালু হচ্ছে 10 ফর এক্সাম্পল। এটা হচ্ছে এ ট্রু। তুমি এ মেজার্ড কি পেয়েছো? এ মেজার বিভিন্ন কিছু পেয়েছো, যেমন ধরো একবার এ মেজার পেয়েছো 7, একবার পেয়েছো 6, একবার পেয়েছো 9, একবার পেয়েছো 12, একবার 13 পেয়েছো। ভালো করে বুঝবে। তার মানে তুমি যদি এর সাথে হিসেব করো তাহলে ডেল্টা 7 A7, 7-এর জন্য A7 লিখছি, কত হবে? ডেল্টা A7 হবে 10 - 7, তাই না? ইকুয়ালস টু কত? 3। ডেল্টা A6 কত হবে? 10 - 6 ইকুয়ালস টু 4। ডেল্টা A9 কত হবে? 10 - 9 ইকুয়ালস টু 1, তাই না? তার আরেকটা ভ্যালু 13 পেয়েছে। তাহলে ডেল্টা A12 কত হবে? 10 - 12 - 2। ডেল্টা A13 10 - 3 - 6। ডেল্টা A13 10 - 3 - 6, এই -3 -3। পরিষ্কার? তাহলে তুমি যদি টোটাল এইগুলোকে যোগ করো আর টোটাল এইগুলোকে যোগ করো, এইগুলো যোগ করলে +8 হচ্ছে, এইগুলো যোগ করলে -8 হচ্ছে না? এখন মিন ইরর মানে কি? টোটাল যে ইররগুলো তুমি পেলে, তাহলে ডেল্টা A1 প্লাস ডেল্টা A7 প্লাস ডেল্টা A6 প্লাস ডেল্টা A9 প্লাস ডেল্টা A12 প্লাস ডেল্টা A13 প্লাস ডেল্টা A13, এই সবগুলোকে যোগ করে 1 2 3 4 5 6 দিয়ে ভাগ করে দেওয়া। কিন্তু দেখো আমি যদি শুধু ভ্যালুগুলো বসাই তাহলে এই 3টে মিলিয়ে +8, এই 3টে মিলিয়ে -8, তাই না? +8 - 8 কি হবে? 0। তার মানে তো হিসেব মতো আমার অ্যাভারেজ ইরর তো 0 হয়ে যাচ্ছে। হতে পারে কখনো? কারণ আমার তো ইরর আছে, মানে এমনভাবে হিসেব করলাম যে আমার অ্যাভারেজ ইরর 0 হয়ে গেল। পসিবল না। তাহলে কি করতে হবে? তাহলে এই প্রত্যেকটার আমাকে মড নিতে হবে। কি করতে হবে? প্রত্যেকটার মড ভ্যালু নিতে হবে, অ্যাবসলিউট ভ্যালু। তাহলে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কি হবে? এইটার জন্য 8, এটার জন্য 8, তাহলে কত হলো? 8 + 8/6, তার মানে 16/6। আইডিয়া ক্লিয়ার হয়েছে? না, কারণ আমরা ভুল ধরছি, তাই আমরা নেগেটিভ যদি ধরি তাহলে +- ধরে তো 0 হয়েও যেতে পারে না? তাহলে মানে হিসেব মতো কি হলো? মানে অ্যাকচুয়ালি হয়তো ভুল ছিল কিন্তু আমাদের ভুল নেই, মানে ইললজিক্যাল হবে। ম্যাথ করছি না, এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। দেখো আমরা ফিজিক্স করছি, ম্যাথ ফিজিক্সের মধ্যে বিস্তর ফারাক। তো ক্যালকুলেশনে ঢুকবো না, মগজটাই জোর দেবো, বুঝেছো? মগজটাই জোর দেবো। এই যখন 12টা পাস করে যাবে দেখবে এবার আমরা করব ফ্র্যাকশনাল ইরর, ভীষণ সোজা, আর তারপরে পার্সেন্টেজ ইরর। দেখো ফ্র্যাকশনাল ইরর কি? ফ্র্যাকশনাল ইরর তাহলে আমি ওই সবকটা ইরর নিয়ে তো একটা ভ্যালু পেয়েছিলাম ডেল্টা এ। তাহলে ফ্র্যাকশনাল ইরর কি হবে? ওই যে ডেল্টা এটা আমি পেয়েছিলাম ডিভাইড বাই ট্রু ভ্যালু, বোঝা গেল? পার্সেন্টেজ কি হবে? খুব সোজা, ডেল্টা এ বাই ট্রু ভ্যালু ইন্টু 100%। নিশ্চয়ই এগুলো বোঝাতে হবে না। আসি আজকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। একটু টান করো, 35 সালে যেতে পারবে তো? হ্যাঁ, একটু টান করো, কাউকে লিখতে হবে না, বাড়ি গিয়ে একটু ভিডিওটা দেখে লিখে নেবে, আপলোড করে দেবো। দেখো ইরর
একটু প্রত্যেকে দেখো আর ভালো করে দেখবে। মনে করো তোমার কাছে একটা কোয়ান্টিটি আছে জেড, যেটা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। জেড কি? এক্স প্লাস ওয়াই। আমার তো এর মধ্যে ইরর থাকবে, থাকবে না ইরর? প্রথমে শুধু পজিটিভ নিয়ে কাজ করছি, পজিটিভ ইরর। তাহলে এক্স এর পজিটিভ ইরর কি হতে পারে? যে এক্স ড্যাশটা হতে পারে এক্স প্লাস ডেল্টা এক্স। হ্যাঁ, কেন পারবো না? মানে আমরা দুটোকে ধর, মনে কর তোকে একটা জিনিস মেজার করতে বলেছে, একটা তোর কাছে এই ধরনের একটা অবজেক্ট আছে, পরিষ্কার। তোকে বলেছে এই এ থেকে সি অবধি মেজার করো। তুই কি করবি? তুই প্রথমে এ থেকে বি মেজার করবি, তারপরে তুই বি থেকে সি মেজার করবি, করবি না? তাহলে এইটা ধর 7 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। তুই কি লিখবি? 7 প্লাস 2 তো লিখবি, 9 হবে তো। এটা তো আইডিয়ালি হওয়া উচিত, কিন্তু তো নাও হতে পারে। এখানে তো ইরর থাকবে একটা, কারণ এইটা তো মিলিমিটার স্কেল। তাহলে এখানে একটা 1 মিলিমিটারের ইরর থাকবে না? এটাও তো একটা মিলিমিটার স্কেল, তাহলে এখানেও তো 1 মিলিমিটার ইরর থাকবে। তাহলে 7টা তো 7 নাও হতে পারে। 7টা তো 7 মাইনাস 1 বা 7 প্লাস 1 মিলিমিটার হতে পারে না? হতে পারে তো। 7 মাইনাস 1 মিলিমিটার বা 7 প্লাস 1 মিলিমিটার হতে পারে তো। তাহলে এই ইররটা তো এখানে আছে। এইটা যদি এক্স হয় তাহলে এক্স মাইনাস ডেল্টা এক্স, বা এটা যদি এক্স হয় তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স, এই ইররটা তো থাকবে। আমি এই পজিটিভ ইরর নিয়ে কাজ করছি, মাইনাস নিয়ে পড়ে ধরে নিচ্ছি যে একটা ইরর আছে, বলে দেবে। ধর তোর যদি একটা সেন্টিমিটার স্কেল হয় তাহলে তো 1 মিলিমিটারটাই তো সেখানে সব থেকে ছোটো দাগ, ওর নিচে তো আর দাগ হয় না। তাহলে তুই যদি একটা লেন্থকে মেজার করিস, তোর ম্যাক্সিমাম ইরর কত হতে পারে? 1 মিলিমিটার। বেশি হতে পারে বা কম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ইরর কত হতে পারে? 1 মিলিমিটার। আমি একবার বেশি ধরে করবো, একবার কম ধরে করবো, একটা দেখাবো, ভালো করে দেখো। তাহলে ওয়াই ড্যাশ কি হতে পারে? একইভাবে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হতে পারে না? পারে তো। তাহলে জেডে যদি ইরর হয় তাহলে জেড ড্যাশও তো জেড প্লাস ডেল্টা জেড হতে পারে, পারে না? পারে তো, এটা পারে তো। তার মানে যদি এটা পারে তাহলে আমি কি লিখতে পারি দেখো, যে তাহলে আমি লিখতে পারি যে জেড ড্যাশ যেটা পাবো সেটা তো ইরর সমেত এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ পাবো। তাহলে ইরর ইন জেড কি লিখবো? ইরর ইন জেড কি লিখবো? নিশ্চয়ই জেড ড্যাশ মাইনাস জেড। সেটা কি হয়? ডেল্টা জেড হয় না? জেড ড্যাশ মাইনাস জেড কি হয়? ডেল্টা জেড হয় না? কারণ জেড ড্যাশ যদি এতে ইরর থাকে তাহলে এটাতেও তো এই ইররটাই থাকবে। ক্লিয়ার? তাহলে যদি জেড ড্যাশ মাইনাস জেড করি কি পাবো? ডেল্টা জেড পাবো না? লিখবো ডেল্টা জেড। জেড ড্যাশ মাইনাস জেড, জেড ড্যাশ মানে কি? এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ, তাই না? তাহলে লিখবো এখানে ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ মাইনাস জেড মানে এক্স প্লাস ওয়াই, তাই লিখবো না? এক্স ড্যাশ মানে কি? এক্স প্লাস ডেল্টা এক্স। ওয়াই ড্যাশ মানে কি? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। লিখে দেবো এখানে তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স প্লাস ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাই হবে না? এইটা এটা কেটে যায়, এইটা এটা কেটে যায়, তাহলে কি পড়ে থাকে? ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই ইকুয়ালস টু ডেল্টা জেড পড়ে থাকে না? পড়ে থাকে যে ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই ইকুয়ালস টু ডেল্টা জেড। এটুকু ক্লিয়ার হয়েছে? জেডে ইরর কতটুকু হবে? নিশ্চয়ই জেড ড্যাশ মাইনাস জেড হবে তার ইরর। জেড ড্যাশ মানে কি? নিশ্চয়ই জেড প্লাস ডেল্টা জেড, তাইভাবেই তো আমি ডেল্টা জেড বার করতে পেরেছি। এখন জেড ড্যাশ কি? এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের সাম তো জেড ড্যাশ। জেড ড্যাশ কি? এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের সাম, তাই না? তার মানে কি? তার মানে জেড ড্যাশের জায়গায় লিখবো এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ, জেডের জায়গায় লিখবো এক্স প্লাস ওয়াই, কারণ জেড কি? জেড তো এক্স প্লাস ওয়াই। মাইনাস করবো তাহলে কী বলবো? ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। কী পাবো? ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। বোঝা গেল কথাটা? ইজ ইট ক্লিয়ার? যারা অনলাইনে কি, তাহলে এক্স ড্যাশকে আমি এরকম একটা ইরর ধরতে পারি, এক্স মাইনাস ডেল্টা এক্স ধরতে পারি। ওয়াই ড্যাশকে একটা ইরর ধরতে পারি, ওয়াই মাইনাস ডেল্টা ওয়াই। জেড ইকোয়াস টু এক্স প্লাস ওয়াই, তাহলে জেড ড্যাশ ইকোয়াস টু কী হবে? এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ। তার মানে ডেল্টা জেডকে কী লিখতে পারি? যে নিশ্চয়ই এটা মাইনাস এটা, তাহলে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ মাইনাস এক্স প্লাস ওয়াই লেখা যায় না? এক্স ড্যাশ মানে কি? এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ওয়াই মাইনাস ডেল্টা ওয়াই মাইনাস, দেখো এক্স মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে মাইনাস অফ ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, তাই হয় না?
বোঝা গেল কথাটা? আবার দেখো যদি জেড ইকুয়ালস টু একটা কোয়ান্টিটি এক্স মাইনাস ওয়াই ধরি, তাহলে তার ক্ষেত্রে যদি আবার এই নেগেটিভ ইরর নিয়ে কাজ করি, তাহলে কি পাবো? জেড ড্যাশ ইকুয়ালস টু এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ। এই দুটো জিনিস সেম থাকছে, তাহলে ডেল্টা জেড কী হবে? এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে কত হবে? এক্স মাইনাস ডেল্টা এক্স, হ্যাঁ